হঠাৎ করে যেন রাতারাতি পুরো বিশ্বের অর্থনীতি ভেঙে পড়তে শুরু করল। একের পর এক ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ তাদের চাকরি হারাচ্ছে, আর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এক তীব্র আতঙ্ক। হ্যাঁ, এটাই ছিল ২০০৮ সালের সেই ভয়াবহ আর্থিক সংকট, এমন এক বিপর্যয় যা আমাদের পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। তো চলুন আজ একটু গভীরে গিয়ে দেখা যাক ঠিক কী ঘটেছিল তখন। এই পতনের কেনটা বুঝতে হলে আমাদের প্রথমে ২০০৮ সালের সেপ্টেম্বরের সেই ভয়ঙ্কর দিনগুলোতে ফিরে যেতে হবে। দেখুন ঘটনাগুলো কত দ্রুত ঘটছিল। ৭ই সেপ্টেম্বর সরকার ফ্যানি মে আর ফ্রেডি ম্যাককে নিজেদের নিয়ন্ত্রণে নিল। ঠিক এর এক সপ্তাহ পরে ১৫ই সেপ্টেম্বর লেমন ব্রাদার্স দেউলিয়া হয়ে গেল। ভাবা যায়? তার ঠিক পরের দিনই ফেডারেল রিজার্ভ এআইজিকে বাঁচাতে $৮৫ বিলিয়ন একটা বিশাল বেলআউট দিল। আর ২৫শে সেপ্টেম্বর ওয়াশিংটন মিউচুয়াল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক হিসেবে ধসে পড়ল। পুরো বিশ্ব যেন নিঃশ্বাস ফেলারও সুযোগ পায়নি। কিন্তু প্রশ্নটা হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এভাবে হুট করে ভেঙে পড়ল কেন? আসলে এই পতনটা কোনো একটা ঘটনার ফল ছিল না, বরং এটা ছিল বছরের পর বছর ধরে জমতে থাকা অনেকগুলো কারণের এক ভয়ঙ্কর সংমিশ্রণ। এক কথায় যাকে বলে একটা পারফেক্ট স্টর্ম। তো এই ঝড়ের জ্বালানিটা আসলো কোথা থেকে? আসলো সহজলভ্য ঋণ থেকে। দেখুন, ডটকম বাবল যখন ফেটে গেল, তখন অর্থনীতিকে চাঙ্গা করতে ফেডারেল রিজার্ভ সুদের হার একেবারে তলানিতে নিয়ে আসে। এর ফলে কি হলো? ঋণ নেওয়াটা হয়ে গেল অবিশ্বাস্য রকম সস্তা। আর এই সস্তার ঋণের বন্যায় ভেসে গেল পুরো আর্থিক ব্যবস্থা। তৈরি হলো এক বিশাল হাউজিং বাবল। হাউজিং বুমের সময় ঋণদাতারা প্রায় কাউকেই ঋণ দিয়ে দিচ্ছিল, মানে তাদের ঋণ শোধ করার ক্ষমতা আছে কিনা তা যাচাই করারও প্রয়োজন মনে করেনি। এই ধরনের শিকারী ঋণদান বা প্রিডেটরি ল্যান্ডিং তখন একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই পুরো সংকটের একেবারে কেন্দ্রে ছিল এক বিশেষ ধরনের ঋণ, যার নাম সাবপ্রাইম মর্টগেজ। সোজা কথায় এগুলো ছিল খুবই ঝুঁকিপূর্ণ ঋণ, যেগুলো মূলত দুর্বল ক্রেডিট হিস্ট্রির মানুষদের দেওয়া হতো। আর এমন ঝুঁকিপূর্ণ ঋণ ইস্যু করা হয়েছিল লক্ষ লক্ষ। কিন্তু এই ঝুঁকিপূর্ণ ঋণগুলো তো আর ব্যাংকের খাতায় পড়ে থাকেনি। এখানেই মাঠে নামে সিকিউরিটাইজেশন নামের এক জটিল প্রক্রিয়া। ব্যাপারটা অনেকটা এরকম, ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যাংকগুলো হাজার হাজার এমন ঝুঁকিপূর্ণ ঋণ কিনে সেগুলোকে একটা বড় প্যাকেজে ভরত। তারপর সেই প্যাকেজটা বন্ড হিসেবে সারা বিশ্বের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দিত। কাগজে কলমে এর উদ্দেশ্য ছিল ভালো, ঝুঁকিটা সবার মধ্যে ভাগ করে দেওয়া। এই প্রক্রিয়াটা মূলত ৩টা ধাপে কাজ করত। প্রথমে একজন সাধারণ মানুষ বাড়ি কেনার জন্য ঋণ নিল। দ্বিতীয়ত, লেম্যান ব্রাদার্সের মতো কোনো ইনভেস্টমেন্ট ব্যাংক সেরকম হাজার হাজার ঋণ কিনে একটা প্যাকেজ বানাত, যার নাম মর্টগেজ ব্যাকড সিকিউরিটি বা এমবিএস। আর সবশেষে এই প্যাকেজটা সারা বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হতো। দেখতে খুব সহজ মনে হলেও এর ভেতরে কিন্তু লুকিয়ে ছিল ভয়ঙ্কর বিপদ। আর এই আগুনের মধ্যে ঘি ঢালার কাজটা করেছিল সবচেয়ে বিস্ফোরক উপাদানটা, ক্রেডিট ডিফল্ট সোয়াপ বা সিডিএস। সহজ করে বললে এটা ছিল ওই মর্টগেজ প্যাকেজগুলোর ওপর এক ধরনের বীমা। বিনিয়োগকারীরা এই প্যাকেজগুলো ফেল করলে টাকা পাওয়ার জন্য এই বীমা কিনত। কিন্তু আসল সমস্যাটা ছিল, যে কেউ এই বীমা কিনতে পারত, এমনকি যাদের ওই প্যাকেজের সাথে কোনো সম্পর্কই নেই। ফলে এটা একটা বিশাল অনিয়ন্ত্রিত বাজির বাজার তৈরি করে ফেলে, যা সম্ভাব্য ক্ষতিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। পরে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইনকোয়ারি কমিশনের রিপোর্টে বলা হয় যে এই সংকটটা আসলে এড়ানো যেত। এটা কোনো একটা ভুলের ফল ছিল না, বরং নিয়ন্ত্রক সংস্থা, কর্পোরেট শাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নৈতিকতার মতো সিস্টেমের প্রত্যেকটা অংশই ব্যর্থ হয়েছিল। দোষটা কোনো একজনের ছিল না, পুরো সিস্টেমটাই আসলে ভেঙে পড়েছিল। তো ওয়াল স্ট্রিটের এই পতনের প্রভাব সাধারণ মানুষের জীবনে কিভাবে পড়েছিল? এর ধাক্কাটা কত বড় ছিল তা একটা সংখ্যা দিয়েই বোঝা যায়। $11 ট্রিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০০৭ থেকে ২০০৯ এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ পরিবারগুলোর মোট সম্পদ থেকে $11 ট্রিলিয়ন লিটারালি উধাও হয়ে যায়। এটা যে কী পরিমাণ ক্ষতি তা কল্পনা করাও কঠিন। ২০০৯ সালের অক্টোবরে আমেরিকায় বেকারত্বের হার গিয়ে দাঁড়ায় ১১%, যা সংকটের আগের হারের প্রায় দ্বিগুণ ছিল। মানে লক্ষ লক্ষ মানুষ রাতারাতি তাদের চাকরি হারিয়েছিল।
আর বাড়ির কথা যদি বলি, শুধু ২০০৮ সালেই মার্কিন যুক্তরাষ্ট্রে ২.৩ মিলিয়ন অর্থাৎ ২৩ লক্ষ সম্পত্তি নিলামে উঠেছিল। এটা তার আগের বছরের তুলনায় ৮১% বেশি ছিল। পরিসংখ্যানের আড়ালে মানবিক সংকটটা ফুটে ওঠে এই বাড়িওয়ালার কথায়। তিনি ব্যাখ্যা করছিলেন কেন তার নিজের স্বপ্নের বাড়ি ছেড়ে যাওয়ার মতো কঠিন ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হচ্ছে। যখন বাড়ির মূল্য ঋণের চেয়েও কমে যায়, তখন আমেরিকান ড্রিমের প্রতীক এই বাড়িগুলোই অনেকের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে। আর এই আগুন কিন্তু শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ থাকেনি। বিশ্বায়নের কারণে এটা দাবানলের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ইউরোপের অনেক দেশ ভয়াবহ ঋণ সংকটে পড়ে, এশিয়ার অর্থনীতি ধাক্কা খায়, আর আন্তর্জাতিক বাণিজ্য প্রায় থমকে যায়। বিশ্বজুড়ে এক গভীর মন্দা শুরু হয়েছিল। বিশ্ব অর্থনীতিকে পুরোপুরি ভেঙে পড়া থেকে বাঁচাতে বিভিন্ন দেশের সরকার এক অভূতপূর্ব উদ্ধার অভিযানে নামে। এটা ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক হস্তক্ষেপগুলোর মধ্যে একটা। পুরো সিস্টেমকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাতে মার্কিন সরকার আর ফেডারেল রিজার্ভ মরিয়া হয়ে উঠেছিল। তারা $700 বিলিয়ন টার্প প্রোগ্রামের মাধ্যমে ব্যাংকের বিষাক্ত সম্পদ কেনা শুরু করে। কোয়ান্টিটেটিভ ইজিং বা QE এর মাধ্যমে অর্থনীতিতে নগদ টাকা ঢালে। আর যে ব্যাংকগুলো টু বিগ টু ফেল, অর্থাৎ পতনের জন্য বিপজ্জনকভাবে বড়, সেগুলোকে সরাসরি বেল আউট দিয়ে বাঁচিয়ে তোলে। এই সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব আজও কিন্তু আমাদের বিশ্বে রয়ে গেছে। এটা শুধু অর্থনীতিকেই নয়, আমাদের রাজনীতি এবং সমাজকেও গভীরভাবে প্রভাবিত করেছে। সংকটের প্রতিক্রিয়ায় যে আইনটি করা হয়েছিল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ডড-ফ্র্যাঙ্ক অ্যাক্ট। এর মূল উদ্দেশ্যই ছিল ২০০৮ সালের মতো আরেকটি পতনের পুনরাবৃত্তি ঠেকানো। এই আইনের মাধ্যমে বেশ কিছু জরুরি সংস্কার আনা হয়েছিল, যেমন সিস্টেমিক ঝুঁকি নিরীক্ষণের জন্য একটা নতুন কাউন্সিল গঠন করা হয়, যাতে কোনো একটা প্রতিষ্ঠান পুরো সিস্টেমকে বিপদে ফেলতে না পারে। বড় আর্থিক সংস্থাগুলোর জন্য ফিউনারাল প্ল্যান বাধ্যতামূলক করা হয়, যাতে তারা কোনো বিশৃঙ্খলা ছাড়া বন্ধ হতে পারে। আর যে ডেরিভেটিভস বাজার সংকটকে এত বাড়িয়ে দিয়েছিল, তাকে প্রথমবারের মতো নিয়ন্ত্রণের আওতায় আনা হয়। কিন্তু এই সংকট থেকে পুনরুদ্ধারের পথটা সবার জন্য সমান ছিল না। ফেডারেল রিজার্ভের এক সমীক্ষায় দেখা যায়, ধনী পরিবারগুলো বিনিয়োগে লোকসান করলেও তারা বেশ দ্রুতই সামলে ওঠে, কিন্তু দরিদ্র পরিবারগুলো চাকরি হারিয়ে বা অর্থনৈতিক সংকটে পড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির শিকার হয়। এই বৈষম্যটা আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থায় এক গভীর এবং স্থায়ী ফাটল ধরিয়ে দিয়েছে। ২০০৮ সালের সংকট নিঃসন্দেহে প্রজন্মের সবচেয়ে বড় আর্থিক সংস্কারের জন্ম দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই পরবর্তী সংকট থেকে নিরাপদ, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার ঝুঁকি এখনও আমাদের মাথার উপর ঝুলছে?